ইরফান মায়রাকে নিজের থেকে ছাড়াতে চাইলে পারল না। মায়রা সাপের মতো ইরফানের গলা পেঁচিয়ে রেখেছে। ইরফান মৃদু হাসল, বাঁ হাত মায়রার কোমরে রেখে ডান হাত মায়রার গলার ভাঁজে দিয়ে মৃদু স্বরে ডাকে, হোয়াট ফ্লাওয়ার। মায়রা নাক টানে। ইরফান মায়রার গালে চুমু আঁকে, মায়রার মাথা তার গলা থেকে তুলে তার মুখোমুখি করে। মায়রা কান্না ভেজা চোখে ইরফানের দিকে তাকায়। ইরফান অসহায় চোখে চেয়ে মায়রার মুখ মুছে দেয়। মায়রার গালে হাত রেখে মৃদু স্বরে বলে, কাঁদছো কেন বাটফ্লাওয়ার? মায়রা ঠোঁট উল্টে বলে, সরি। ইরফান মায়রাকে আরেকটু শক্ত করে ধরে বলে, সরি কেন? মায়রা ইরফানের দিকে চেয়ে বলে, আপনাকে কষ্ট দিয়েছি তাই। কিভাবে দিয়েছ? মায়রা মাথা নিচু করে বলে, আর কখনো উল্টাপাল্টা ঔষধ খাবো না, আপনার জন্য অপেক্ষা করব, আর কিছু লুকিয়ে রাখবো না, আর আপনার সব কথা শুনবো। ইরফান ঠোঁট বাঁকিয়ে হাসলো, বাঁ হাতে মায়রার মাথা খানিকটা উঁচু করে বলে, আমার দিকে তাকাও। মায়রা চোখ তুলে ইরফানের দিকে তাকায়। ইরফান মায়রার গালে ডান হাতের বুড়ো আঙ্গুলের সাহায্যে স্লাইড করতে করতে বলে, আর কাঁদবে না কখনো, ওকে? মায়রা ছোট করে বলেন, হুম। ইরফান মায়রার চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে বলে, ইউ হার্ট মি বাই মার্ট ফ্লাওয়ার। আর কখনো তোমার শিশ্বাসকে হার্ট করবে না, ওকে? মায়রার চোখের কোণে পানি জমে। ইরফান মায়রার মাথা তার বুকে চেপে মায়রার মাথায় ঠোঁট ছুঁয়ে বলে, কাঁদতে নিষেধ করেছি আমি। মায়রা সামান্য মাথা উঁচু করে নাক টেনে বলে, আমি তো ছোট মানুষ, আমি ভুল করলে ক্ষমা করবেন না? না বুঝে ভুল করে আপনাকে আবারও কষ্ট দিলে আপনি আমাকে আর ভালোবাসবেন না? ইরফান শীতল দৃষ্টিতে মায়রার দিকে তাকায়। ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে মায়রার চোখ বেয়ে গড়ানো পানি মুছে দেয়। কপালে শব্দ করে চুমু এঁকে মায়রার চোখের দিকে তাকিয়ে বলে, বাটফ্লাওয়ার, কষ্ট দিতে দিতে যদি আমার হৃদয় পুড়িয়ে কয়লা করে দাও, তবে সেই পোড়া কয়লা জুড়েও শুধু আমার মায়রা পরীরই বিচরণ থাকবে। মায়রার চোখ থেকে টুক করে পানি গড়িয়ে পড়ে। তার শিশওয়ালার ভালোবাসার গভীরতা অনুভব করতে গেলে তার কান্না থামে না। ইরফান আবারও আলতো হাতে মায়রার মুখ মুছে দেয়, মৃদু স্বরে বলে, গান শিখেছ কোথা থেকে? মায়রা বাঁ হাত ইরফানের দাড়িতে বলিয়ে ঠোঁট উল্টে বলে, শুনে শুনে এমনি শিখেছি, কিন্তু গেয়েছি আমার শিশরাজের জন্য। ইরফান ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, আচ্ছা। ইরফানের কথা বলার ধরনে মায়রা লজ্জা পেয়ে মাথা নিচু করে নেয়, ইরফানের কাঁধে মাথা রাখে। ইরফান মৃদু হেসে বলে, গান শুনতে চাও না কি? মায়রার সাথে সাথেই ইরফানের কোলে সোজা হয়ে বসে। ইরফানের দুই গালে হাত রেখে উৎফুল্ল মনে বলে ওঠে, আমি দুটোই শুনতে চাই শিশওয়ালা। আপনি শোনাবেন? আপনার গানের গলা আর শীষ দুটোই আমার খুব ভালো লাগে। ইরফান আর চোখে তার দুই গালে রাখা মায়রার দুই হাতের দিকে তাকায়। তার ছোট বউয়ের ছোট ছোট দুটো হাত মায়রার তার গালে এইভাবে হাত রাখা ভীষণ ভালো লাগলো ইরফানের। মায়রাকে দুই হাতে শক্ত করে ধরে মায়রার মুখ বরাবর তার মুখ নিয়ে মায়রার চোখের দিকে তাকিয়ে বলে, তোমার শিশরাজকে একটা কিস করো তো বাটফ্লাওয়ার, তাহলে আমি তোমাকে ট্রিপল পারিশ্রমিক দিব। মায়রা ভীষণ লজ্জা পায়। মেয়েটির সাথে সাথেই ইরফানের গাল থেকে তার দুই হাত সরিয়ে নেয়, এলোমেলো দৃষ্টি ফেলে। ইরফান মায়রার অবস্থা বুঝতে পেরে ঠোঁট বাঁকিয়ে হাসল, ডান হাত মায়রার চিবুকে রাখে মায়রার মুখটা সামান্য উঁচু করে বলে, একবার তুমি বলো তো বউ। মায়রার চোখ বন্ধ করে নিল, কেন যেন ভীষণ লজ্জা লাগছে তার। ইরফান মায়রার গালে গাল ঘষে মৃদু স্বরে বলে, বউ, একবার তুমি বলো। কথাটা বলে মায়রার মুখের দিকে তাকায়। মায়রার চোখ বন্ধ। ইরফান আবারও বলে, বলো বাটফ্লাওয়ার। মায়রার চোখ খুলে ইরফানের দিকে তাকায়, আমতা আমতা করে বলে, তো তুমি। ইরফান সাথে সাথেই বলে, আবার বলো। মায়রা মাথা নিচু করে বলে, তুমি। ইরফান সাথে সাথেই বলে, আবার বলো। মায়রা দ্রুত তার দুই হাত ইরফানের গলা জড়িয়ে ধরে চোখ বুজে লজ্জা মাখা কণ্ঠে বলে, আর না। ইরফান মায়রার কাঁধে চুমু এঁকে বলে, এখন থেকে তুমি ডাকবে, ওকে? মায়রা মিনমিন করে বলে, পারবো না। ইরফান মৃদু স্বরেই বলে, পারতে হবে। এরপর মায়রাকে সোজা করে বলে,
কিস করো বউ। মায়েরা আবারও ইরফানকে সাপটে ধরে মিনমিন করে বলে, এমন করছেন কেন, গান শোনান। ইরফান সূক্ষ্ম হেসে বলে, ওকে, বড় হলে সব আদায় করে নিব, এখন কাউন্ট করে রাখছি। মায়েরা মাথা তুলে বলে, আমি তো বড়ই। ইরফান মায়েরার পেছনে হাত দিয়ে মায়েরার জামার চেন খুলে দেয়। মায়েরা মাথা নিচু করে নেয়। ইরফান মায়েরাকে ডিভানের উপরে বসিয়ে দেয়। এরপর মায়েরাকে নিয়ে ডিভানের উপরে আদো শোয়া হয়ে মায়েরার গলায় মুখ গুজে বিড়বিড়িয়ে বলে, লিটল গার্ল, বড় হয়েছ কিনা চেক করি, ওকে। মায়েরার শরীর শিরশির করে। ইরফান মায়েরার গলায় ছোট ছোট চুমু আঁকে। মায়েরা হাঁসফাঁস করে ঢোক গেলে হঠাৎই থেমে থেমে বলে ওঠে, ভালোবাসি শিশরাজ। ইরফানের কান সজাগ হয়। মাথা তুলে মায়েরার দিকে তাকালে দুজনের চোখাচোখি হয়। মায়েরা দ্রুত ডান দিকে ঘাড় ফিরিয়ে চোখ মুখ খিচে নেয়। ইরফান মায়েরার গাল দুই হাতে ধরে নিচের দিকে ফেরায়। মৃদু স্বরে বলে, আবার বলো, শুনতে পাইনি। মায়েরা পিটপিট করে চোখ মেলে তাকালে দেখলো ইরফান ঠোঁট বাঁকিয়ে হাসছে। মায়েরা দ্রুত তার দুই হাতে ইরফানের চোখ দুটো চেপে ধরেছে। তার ভীষণ লজ্জা লাগছে। মায়েরার কাণ্ড দেখে ইরফানের হাসি দীর্ঘ হয়। মায়েরার পিঠের নিচে হাত রেখে মায়েরাকে উঁচু করে সে ডিভানের ওপরে চিত হয়ে শুয়ে মায়েরাকে তার ওপরে উঠিয়ে নেয়। ডান হাতে তার চোখের ওপর থেকে মায়েরার হাত সরিয়ে দেয়। এরপর দুই হাতে মায়েরাকে জড়িয়ে নিয়ে মায়েরার কানের কাছে মুখ নিয়ে বলে, আই ডোন্ট লাইক ইউ বার্ডফ্লাওয়ার অ্যান্ড আই ডোন্ট লাভ ইউ। মায়েরা মুখ ফুলিয়ে তাকায় ইরফানের দিকে। তেরা লোক, দুনিয়ার সব বলবে, শুধু ভালোবাসি আর পছন্দ করি এই দুটো বলবে না। মায়েরা ইরফানের বুকে দুটো কিল দিয়ে বলে, আপনার মতো তেরা লোক আমি জীবনেও দেখিনি, জীবনে স্বীকারও করবেন না। আপনি যদি আপনার মুখ থেকে লাভ আর লাইক এই শব্দ দুটো বের না করিয়েছি না, তাহলে আমার নামও মায়েরা নয়, শুধু দেখুন। ইরফান চোখ ছোট ছোট করে মায়েরার দিকে চেয়ে আসে। মায়েরা কথাগুলো বলে ইরফানের ওপর থেকে উঠতে নিলে ইরফান মায়েরার মাথার পেছনে হাত দিয়ে মায়েরাকে টেনে তার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। ধীরে ধীরে মায়েরার জামা টেনে নামিয়ে দেয় দুই কাঁধ থেকে। মায়েরাকে টেনে নেয় তার দিকে। এরপর মুখ নামিয়ে মায়েরার গলার নিচে বিদ্যমান তিলটায় কামড় দিলে মায়েরা মৃদু আর্তনাদ করে ওঠে। ইরফান সাথে সাথে সেখানে ঠোঁট চেপে বলে, সরি, আমার এটা খেতে ইচ্ছে করছে, কিভাবে খাবো বউ। মায়েরা বলার মতো কিছুই খুঁজে পায় না। মানে এই লোকের কি সব ভিত্তিহীন কথা। মায়েরা ইরফানের বুকে মাথা ঠেকিয়ে চোখ বুজে রাখে। ইরফান মায়েরার এলোমেলো অবস্থা দেখে নিজের ওপর বিরক্ত হলো। মায়েরার জামা টেনে ঠিক করে দিয়ে চেন লাগিয়ে দেয়। এরপর মায়েরার গলায় মুখ গুজে বিড়বিড়িয়ে বলে, বউ, ফার্স্ট বড় হও, ওকে। মায়েরা কিছু বলতে নিলে ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, আমাকে টলারেট করার মতো বড় হও, জ্বর না বাঁধিয়ে জ্বরকে তাড়ানোর মতো বড় হও, আন্ডারস্ট্যান্ড। মায়েরা লজ্জা পায় ভীষণ। এই লোক অসভ্যের মতো কি সব বলে। ইরফান হতাশ কণ্ঠে বলে, তোমার মিনিমাম আরো 3 ইয়ার্স আগে পৃথিবীতে আসা উচিত ছিল বার্ডফ্লাওয়ার। তুমি লেট করে এসে আমাকে হার্ট করেছো। তোমার পানিশমেন্ট আমি জমিয়ে রেখেছি। মায়েরা বোকা চোখে ইরফানের দিকে চেয়ে আসে। আল্লাহ, তাকে না পাঠালে সে কিভাবে আসবে? অদ্ভুত তো। মায়েরা অবুঝদের মতো করে বলে, আপনি কি পাগল? ইরফান ভুরু কুঁচকে বলে, নো। মায়েরা মিটিমিটি হেসে বলে, চলুন ডক্টরের কাছে যাই। ইরফান মায়েরার গালে হাত দিয়ে চিন্তিত কণ্ঠে বলে ওঠে, তোমার সিক লাগছে? মায়েরা বাচ্চাদের মতো করে দুই দিকে মাথা নাড়িয়ে বলে, আপনাকে নিয়ে যাব, আপনি পাবনার বাসিন্দা হতে যাচ্ছেন বলে আমার মনে হচ্ছে। এর আগেই আপনার ট্রিটমেন্ট করাতে হবে, বুঝেছেন? ইরফান চোখ মুখ কুঁচকে তাকায়। মায়েরা মুখ লুকিয়ে হেসে ইরফানের বন্ধন থেকে ছাড়া পেতে চাইলে ইরফান শক্ত করে মায়েরাকে চেপে ধরে চোখ পাকিয়ে বলে, স্টুপিড, আবার বাদরামি করছো? মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে তাকায় ইরফানের দিকে, যেন সে ধোয়া তুলসী পাতা। ইরফানের বুকের ওপর দুই হাতের কনুই ঠেকিয়ে তার দুই হাতের ওপর চিবুক রেখে বলে, আমাকে গান শোনাবেন না শিশুয়ালা?
ইরফানের দৃষ্টি শীতল হয়। মৃদু হাসলো মায়রার কথা শুনে। মায়রা উপর হয়ে শুয়ে তার দিকে ফিরে থাকায় মায়রার চুলগুলো সামনের দিকে হেলে আসে। ইরফান দুই হাতে সযত্নে সহিত মায়রার চুলগুলো পেছন দিকে নিয়ে রাখলো। মায়রা মুগ্ধ হয় ইরফানের এতটুকু যত্নে। ইরফান মায়রার দুই গাল আগলে নিয়ে মায়রার চোখের দিকে তাকিয়ে গায়, আয় তোকে এই বুকে জড়িয়ে নেই, আরো আপন করে নেই। তুই দূরে থাকলে মনে হয় প্রতিটি মুহূর্ত আজব। এতটুকু গিয়েই থামে ইরফান। মায়রার দিকে চেয়ে আদুরের স্বরে ডাকে, বউ। মায়রার চোখের কোণে পানি। এগিয়ে গিয়ে ইরফানের কপালের সাথে কপাল ঠেকিয়ে চোখ বুজে নেয়। দুই হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে। এরপর ধরা গলায় ডাকে, শিশওয়ালা। ইরফান মৃদু হেসে বলে, দিস অনস জাস্ট ফর ইউ হোয়াইট ফ্লাওয়ার। এবার আবারও গাই, তোকে ছাড়া নিঃশ্বাস নিব না, তোকে ছাড়া আমি বাঁচব না, তোকে ছাড়া এক মুহূর্ত না। থাকতে পারি, থাকতে পারি। তুই সফরের সঙ্গী, তুই চলার সঙ্গী, তুই জীবন সঙ্গী আমার। মায়রার চোখ থেকে টুপটুপ করে কয়েক ফোঁটা পানি ইরফানের গালে পড়ে। ইরফান মায়রাকে শক্ত করে জড়িয়ে নেয়। এরপর মায়রার গলায় মুখ গুজে ভারী গলায় বলে, তুই বাস্তব স্বপ্ন, তুই সমুদ্র, তুই তৃষ্ণা, তুই তুই হৃদয়ের অশান্তি, তুই শান্তি, তুই শান্তি। এরপর মায়রার কানের কাছে মুখ নিয়ে শীষ বাজায়। মায়রা ইরফানের গলা জড়িয়ে চোখ বুজে থাকে। ইরফান মায়রার কানের পিঠে চুমু এঁকে ফিসফিসিয়ে বলে, মাই হার্ট। মায়রা চোখ জোড়া ভেজা। তার শিশওয়ালার ভালোবাসা নিয়ে ভাবলেই তার চোখ ভিজে যায়। এত আবেগ, এত ভালোবাসা তার শিশরাজ কোথায় পায়? ইরফানের কাছে গলা ভেজা মনে হয়। মায়রার কানের লতিতে আলতো করে কামড় দিয়ে নরম কণ্ঠে বলে, কাঁদলে থাপ্পড় দিয়ে সবকটা দাঁত ফেলবো তোমার। মায়রা ইরফানের কথা শুনে কান্না মাখা মুখে হেসে ফেলল। ইরফানের এই কথাটা আর এই জীবনে যাবে না। ইরফানের গলা শক্ত করে জড়িয়ে ধরে গলায় নাক ঘষল মায়রা। ইরফান মৃদু হাসলো। মায়রা নাক টেনে বলে, আপনি কোথা থেকে এত ভালোবাসতে শিখেছেন শিশরাজ? আমাকে শেখাবেন? মায়রার কথায় ইরফান মৃদু হাসলো। আবেগ ঘন কণ্ঠে বলে, আমার মায়রা পরীর থেকে শিখেছি। একটু থেমে বলে, ও যদি শেখাতে রাজি হয় দেন তোমার সাথে কন্ট্যাক্ট করে জানাবো। ফ্রিতে হবে না কিন্তু, সার্ভিস চার্জ দিতে হবে। মায়রা ইরফানের কথাই শব্দ করে হেসে ওঠে। মাথা তুলে ইরফানের দিকে চেয়ে বলে, আপনাকে গ্রামে যেদিন প্রথম দেখেছিলাম সেদিন আপনাকে ভুলে ঘুষদাতা বলেছিলাম, ওটা তুলে নিলাম। আপনি আসলে ঘুষ গ্রহীতা। ইরফান মায়রার থুতনিতে বুড়ো আঙ্গুল দ্বারা চাপ দিয়ে মৃদু স্বরে বলে, ঘুষ যদি হয় বউয়ের আদর, তবে সেই ঘুষ হালাল, আর আমি হালাল ঘুষ নিতে বরাবরই আগ্রহী। মায়রা লজ্জা পেয়ে ইরফানের বুকে মুখ ঠেকিয়ে রাখলো। ইরফান ঠোঁট বাঁকিয়ে হাসলো। পরের দিন সন্ধ্যার পরপর ইরফানের অফিস রুমে শুদ্ধ আর ফাইজ গত 1 ঘন্টা যাবৎ বসে আছে। শুদ্ধ কত শত কথা বলল। ইরফানের কোনো হেলদোল নেই, যেন এই রুমে ইরফান ছাড়া আর কোনো মানুষই নেই। শুদ্ধ ফাইজ দুজনেই অসহায় চোখে চেয়ে আছে। শুদ্ধ বসা থেকে উঠে দাঁড়ায়, মুখটা ছোট করে বলে, দেখ ভাই, নাসিম আমাদের ওই যে অন্যরা কিসব দিব্যি বলে না, আমরা কসম বলেছিলাম, তাহলে আমাদের কোনো দোষ থাকলো না বল? ইরফান তার মতো করে কাজে ব্যস্ত। ফাইজ চুপচাপ বসে ইরফানের দিকে চেয়ে আছে। শুদ্ধ আবারও বলে, তুই বুঝতে পারছিস নাসিম তোকে কি সাংঘাতিক ভয় পায়? এই জন্য তোর থেকে দূরে থেকেছে। আমরাও ভয় পাই। তোর তো গর্ব হওয়া উচিত, সবাই তোকে কি সুন্দর ভয় পায়। ইরফান তার ফোনটা বের করে রাকিবকে কল করে এখানে আসতে বলে। কিছুক্ষণের মাঝেই রাকিব ইরফানের অফিস রুমে আসলে ইরফান গম্ভীর গলায় বলে, এই দুটোকে এখান থেকে বের কর ফাস্ট। রাকিব একবার শুদ্ধর দিকে তাকায়, আরেকবার ফাইজের দিকে। শুদ্ধকে সে চেনে, ইরফানের ফুফাতো ভাই, তবুও এগিয়ে এসে বলে, স্যার আপনারা। শুদ্ধ তার মুখের সামনে আঙ্গুল দেখিয়ে বলে, চুপ।
রাকিব তথমত খেয়ে তার মুখটা চেপে ধরে। ইরফান রেগে বলে, রাকিব, আমি কি বলেছি? রাকিব শুদ্ধের দিকে তাকালে শুদ্ধ চোখ পাকিয়ে বলে, এই, একদম আমার দিকে এগোবে না। আমি ইরফানের একমাত্র জানের ভাই, জানো তুমি? রাকিব অসহায় চোখে ফাইজের দিকে তাকালে ফাইজ রেগে বলে, আমার দিকে তাকাচ্ছ কেন? আমি কে জানো? রাকিব ছোট করে বলে, স্যারের ফ্রেন্ড। ফাইজ বিরক্ত হয়ে বলে, না, হয়নি। আমি ওর বোনের জামাই। বুঝতে পারছো আমার কত দাম? যাও, আমার জন্য দই মিষ্টি সব নিয়ে আসো। যাও যাও। ইরফান দাঁতে দাঁত চেপে ডাকে, রাকিব। রাকিব ঝাঁকি দিয়ে ওঠে, আমতা আমতা করে বলে, জি স্যার। ইরফান চোখ গরম করে বলে, ওদের বের করো। রাকিব অসহায় চোখে শুদ্ধ আর ফাইজের দিকে তাকালে দেখল দুজনে খেয়ে ফেলা চোখে তার দিকে তাকিয়ে আছে। রাকিবের মুখ কাদো কাদো হয়ে যায়। হে আল্লাহ, সে এটা কোথায় ফেসে গেল? শুদ্ধ রাকিবের দিকে এগিয়ে এসে বলে, আমি কিন্তু তোমার চাকরি নট করে দিব রাকিব, এখনো সময় আছে, এখান থেকে যাও। ইরফান শক্ত কণ্ঠে ভেসে আসে, রাকিব। রাকিব অসহায় মুখ করে বলে, স্যার, আমার চাকরি চলে গেলে আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে যাবে। প্লিজ স্যার, আমাকে আপনারা ছেড়ে দিন। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, হোয়াট? রাকিব মুখ চেপে ধরে, হাই হাই, এখন ইরফান যদি সেই ঠিকানা চাই, নিশ্চিত বিয়ে ভেঙে দিবে, নয়তো পড়িয়ে দিবে। কোনো রকমে বলে, না মানে আমি বলতে চাচ্ছিলাম গার্লফ্রেন্ড হলেও সে ছেড়ে চলে যাবে। আমার তো মেয়েদের সাথে অ্যালার্জি। অতঃপর গা চুলকে বলে, এই তো, মেয়ে নাম মুখে নিতেই কেমন যেন অ্যালার্জি চাপ দিল। ইরফান কড়া ধমক দেয়, শাট আপ। রাকিব ঝাঁকি দিয়ে ওঠে। শুদ্ধ ফাইজ রাকিবের অবস্থা দেখে মুখ লুকিয়ে হাসছে। রাকিবকে ইশারায় চলে যেতে বললে বেচারা এক দৌড় দেয়। শুদ্ধ নিজেকে সামলে বলে, নাসিম তোর সাথে দেখা করার জন্যই বাংলাদেশে এসেছে। ইরফান, আমাদের ভুল বুঝিস না। তুই মাথা গরম মানুষ, ওর সত্যি সত্যি বিয়ে দিয়ে দিতি, কিন্তু ওর সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা কর। ইরফান জ্বলন্ত চোখে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ঢোক গেলে ইরফান বসা থেকে দাঁড়িয়ে তার টেবিলে একটা লাথি মেরে চিৎকার করে বলে, বুঝি না আমি কারোর সিচুয়েশন, বুঝবো না কাউকে। সেলফিশ আমি, খারাপ মানুষ আমি, মাথা গরম মানুষ আমি, রোবট আমি। তো এই যন্ত্র মানবের কাছে তোদের কি প্রয়োজন? বের হয় এখান থেকে। কথাটা বলে হনহন করে এগিয়ে এসে শুদ্ধর কলার ধরে টেনে বের করতে নেয়। শুদ্ধ ইরফানকে গায়ের জোরে ধাক্কা দেয়। রেগে চিল্লিয়ে বলে, মাথা গরম মানুষই তো তুই, নিজেই নিজেকে দেখ, কখন থেকে তেল মাখছি, হচ্ছে না তোর। একটা কথা ঠিক করে শোন, একটু বোঝ না। তোর তো আবার সবার আগে রাগ দেখানো চাই। বালের কাছে ঠিক করতে আসছি। থাক তুই, একাই থাক, তোর মতো মানুষ একা থাকাই উচিত। কথাগুলো বলে শুদ্ধ মাথা নিচু করে নিল। সে সহজে রাগে না, কিন্তু রেগে গেলে মাথা আউলাই যায়। কিছুক্ষণ আগের বলা কথাগুলো ভাবতেই শুদ্ধ দ্রুত মাথা তুলে তাকায়। দেখলো ইরফান কেমন যেন ফ্যাকাশে মুখ করে তার দিকে চেয়ে আসে। শুদ্ধ ঢোক গিলল। ফাইজ এগিয়ে এসে ইরফানকে জড়িয়ে ধরে। ইরফান এক পা পিছিয়ে যায়, কিন্তু কিছুই বলল না। দৃষ্টি শুদ্ধর পানে। একটু পর দৃষ্টি সরিয়ে নিয়ে দুর্বল কণ্ঠে বলে, ফাইজ, ছেড়ে দে। ফাইজ ইরফানকে সাপটে ধরেই বলল, রাগ করিস না ভাই, রাগ তো সবারই আছে বল। শুদ্ধ রেগে উল্টোপাল্টা বলেছে, আমার না বুঝেই এমন করেছি। নাসিমও বুঝতে পারিনি। আমরা তোর নাসিম দুজনের ভালোর জন্যই তো এমনটা করেছি। তখন তোদের মাঝে আরো দ্বন্দ্ব লাগতো। আমরা বন্ধু না বল? বন্ধুদের মাঝে এমন দ্বন্দ্ব ভালো লাগে? এর চেয়ে একটা ডিস্টেন্স ছিল। এখন সব কিছু ঠিক করে নে ভাই। ইরফান ফাইজকে ঠেলে সরিয়ে দেয়। মৃদু স্বরে বলে, নাসিমকে আমি জাস্ট বিয়ে দেওয়ার জন্যই খুঁজতাম, রাইট? ফাইজ গলা ঝেড়ে বলেন, হুম। একটু থেমে আবারও বলে, আর নাসিমকে বিয়ে দিলে ওর সাথে সাথে অপর মেয়েটার জীবনটাও নষ্ট হতো। তুই না ভেবে কাজ করে পরে নিজেই আফসোস করতি। ইরফান ফাইজের শেষের কথাগুলো শুনল না বোধহয়। ছোট্ট একটা উত্তর পেয়ে না চাইতেও একটু হেসে ফেল। ফাইজ অবাক হয়ে তাকায়।
ইরফান ফাইজের কাঁধে হাত রেখে বলে, একদম ঠিক ধরেছিস, ওকে আমি জাস্ট বিয়ে দেওয়ার জন্য খুঁজছিলাম। ইরফান তার ফ্রেন্ডকে না পেয়ে পাগলের মতো খুঁজেছে জাস্ট বিয়ে দেওয়ার জন্য? আমরা আমাদের কাছের মানুষদের খুঁজে না পেলে কষ্ট পাই, কিন্তু ইরফান নেওয়াজ তো যন্ত্র, তাই তার কষ্ট হয়নি। সে তার জেদ ফলাতে তার ফ্রেন্ডকে খুঁজে বেড়াতো। বাট আই থিঙ্ক তোদের খুব সুন্দর একটা করে মন আছে, তোদের সাথে কোনো সুন্দর মনের মানুষদের যাবে। আমার মতো রোবটের সাথে থেকে আর টাইম ওয়েস্ট না করাই বেটার। এবার তোরা যেতে পারিস। ইরফানের কথাগুলো শুনে শুদ্ধ ফাইজ বিস্ময় চোখে তাকায়। ফাইজ অসহায় কণ্ঠে বলে, বিলিভ মি, আমরা এইসব ভাবিনি, তুই আমাদের ভুল ভাবছিস। ইরফান তার চেয়ারে গিয়ে বসে বিরক্তির কণ্ঠে বলে, প্লিজ এখান থেকে যা ফাইজ, তোর সাথে তো আমার তেমন দেখা হতো না, পারলে তোর পাশের ফ্রেন্ডকে আক্স করিস। দিনে কতবার আক্স করতাম আমি নাসিমের কথা। এসব বাদ দে, তোর ফ্রেন্ড বলল তো আমার মতো মানুষের সাথে থাকা উচিত নয়। এখনো এখানে দাঁড়িয়ে থাকার মানেটা কি? মেমোরি লস হয়ে গেলে মনে করিয়ে দে, আর এখান থেকে যেতে বল। ফাইজ কিছু বলতে নিলে ইরফান আবারও চিৎকার করে বলে, যেতে বলেছি আমি। ফাইজ থেমে গেল। ইরফান রেগে গিয়েছে বুঝলো, শুদ্ধ কথাগুলো বলা ঠিক হয়নি। ফাইজ বিরক্ত হলো। তারা ইরফানের রাগ ভাঙাতেই এসেছিল, উল্টে শুদ্ধ এসে রাগ ঝাড়ল। ফাইজ হতাশার নিঃশ্বাস ফেলে শুদ্ধকে টেনে বাইরে নিয়ে যেতে চায়। শুদ্ধ ঝাড়া মেরে ফাইজের হাত ছাড়িয়ে নেয়। গটগট পায়ে এগিয়ে এসে ইরফানের সামনে দাঁড়ায়, ভাঙা গলায় বলে, এই, তুই এমন পারদের মতো করে কথা বলছিস কেন? ওর ফ্রেন্ড করছিস কেন? আমি তোর দাদার মেয়ের পেটের ছেলে, তোর বাপের বোনের পেট কেটে বের করেছে আমাকে, আর তুই আমাকে অস্বীকার করছিস? তোর সাহস তো কম না? ইরফান চোখ মুখ কুঁচকে তাকালো শুদ্ধর দিকে। ফাইজ মুখ লুকিয়ে হাসছে। এই শালা কাঁদছে, তবুও দেখো চোখ মুখ থেকে যা বের করবে সিরিয়াস মোমেন্টে মানুষকে হাসিয়ে ছাড়বে। ইরফান ফাইজের দিকে চেয়ে রেগে বলে, ফাইজ, তোর ফ্রেন্ডকে নিয়ে যায় এখান থেকে। শুদ্ধ তেড়ে যায় ইরফানের দিকে, কলার ধরে টেনে ইরফানকে তোলে। ইরফান রেগে শুদ্ধকে ধাক্কা দেয়। শুদ্ধও তেড়ে এসে ইরফানকে ধাক্কা দেয়। শুদ্ধ চেঁচিয়ে বলে, আর একবার আমাকে অস্বীকার করে দেখ, তোকে ছাড়বো না আমি বলে দিলাম। ইরফান বিরক্ত চোখে তাকায়, মানে এত লজিকলেস কথা এ কিভাবে বলে? ইরফান বিরক্তির কণ্ঠে বলে, অস্বীকার করলাম কখন? যা, বের হয় এখান থেকে। শুদ্ধ এগিয়ে এসে ইরফানকে সাপটে ধরে। ইরফান শুদ্ধকে ঠেলে সরাতে চায়। শুদ্ধ মেয়ে মানুষের মতো পেঁচিয়ে ধরেছে ইরফানকে। ফাইজ সোফায় পায়ের ওপরে পা তুলে বসলো। এক কাপ কফি হলে মন্দ হতো না। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, তোর সম্পদ ঠিক রাখতে চাইলে আমার থেকে সরে দাঁড়া। ইরফানের কথা শুনে ফাইজ শব্দ করে হেসে ফেলল। শুদ্ধ দ্রুত ইরফানকে ছেড়ে দাঁড়ায়, চোখ মুখ কুঁচকে বলে, সি, তোর নজর এত বাজে হয়ে গিয়েছে? ইরফান মাথা নিচু করে একটু ঠোঁট বাঁকালো। এক সেকেন্ডের মাঝে নিজেকে স্বাভাবিক করে শক্ত গলায় বলে, এখান থেকে যা। শুদ্ধ অসহায় কণ্ঠে বলে, তুই বললে কান ধরে উঠবস করব। এরকম বিহেভ করিস না ভাই, এসব আমি নিতে পারি না। আচ্ছা যা, মানলাম আমি এই পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ, আমার ভুলের শেষ নাই, আর জীবনে এইরকম করব না। ইরফান শুদ্ধের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, তোরা ভুল করেছিস, ব্যাপারটা ভুলের নয়, আমি ভ্যালুলেস পারসন, তোরা বারবার এটাই প্রুফ করেছিস। প্লিজ আমায় একা থাকতে দে, ডিস্টার্ব করিস না। শুদ্ধ অসহায় চোখে তাকায়। ইরফান আবারও বলে, তাছাড়া কিছুক্ষণ আগেই তো বললি আমার মতো মানুষের সাথে থাকা উচিত না। আমিও চাই না এত ভালো মানুষেরা আমার মতো মানুষের সাথে থাকুক। শুদ্ধ আবারও এসে ইরফানকে জাপটে ধরে। ইরফানের পিঠে হাত বুলিয়ে বলে, তুই আমার সোনা ভাই, আমি ওটা রেগে বলেছি, তুই আমার কাছে ভ্যালুলেস না। আমরা বুঝেছি তুই নাসিমের জন্য কষ্ট পেয়েছিস, কিন্তু তখন হঠাৎ নাসিমের খোঁজ পেলে তুই অস্বীকার করলেও তোদের মাঝে বিরাট ঝামেলা হতো। এরপর ইরফানকে ছেড়ে ইরফানের দুই হাত ধরে বলে, তুই একটু ভাবতো নাসিমের সাথে আমাদের আজকের পরিচয়,
আমরা ছোটবেলার ফ্রেন্ড না? বড় সড়ো ঝামেলা হলে সেটা সলভ করতে আরো ঝামেলা হয়। আর এর জন্যই ডিস্টেন্সের দরকার ছিল। নাসিমের দিকটা একটু বোঝ। ইরফান শুদ্ধর হাতটা ঝাড়া মেরে চিবিয়ে চিবিয়ে বলে, ও আমার বউকে নিয়ে ভাববে আর আমি ওর দিক বুঝবো? আমার বাটফ্লাওয়ারকে ও ফিল করবে আর আমি চুপ থাকবো? আমার বাটফ্লাওয়ারের জন্য ওর চোখ ভিজবে, আমি তা মেনে নিব? নো। আমার বাটফ্লাওয়ার জাস্ট আমার ফিলিংসে থাকবে, ও জাস্ট আমার কল্পনায় থাকবে। ওকে নিয়ে ভাববার রাইটস আর কারণ নেই। নাসিমকে আমি খুন করে ফেলবো। শুদ্ধ কি বলবে বুঝলো না, সে বুঝলো ইরফানের এমন হয়েছে, না তো মানতে পারছে নাসিম মায়রাকে নিয়ে ভাবে এটা, আর না তো মানতে পারছে নাসিমের সাথে দূরত্ব। অথই জলে হাবুডুবু খাওয়ার মতো অবস্থা হয়েছে ইরফানের। কিন্তু এ যে নাসিমকে বিয়ের জন্য 10% খুঁজতো আর 90% দেবদাস হয়ে খুঁজতো, এটা তো এ স্বীকার করবে না। তখনও করতো না, পরে শুধু ঝামেলা করতো। নিজেই নিজেকে চেনে না। শুদ্ধ গলা ঝেড়ে বলে, 90% দেবদাস হয়েই তো খুঁজতি, এখন অন্তত স্বীকার কর। ইরফান বিরক্তির কণ্ঠে বলে, আমার এত ফালতু টাইম নেই ওর জন্য ভেবে টাইম ওয়েস্ট করব। শুদ্ধ ফাইজের দিকে তাকালো। ফাইজ মিটিমিটি হাসছে, শুদ্ধও হাসলো। এরপর কিছু একটা ভেবে মনে মনে হেসে বলে, নাসিম অ্যাক্সিডেন্ট করেছে। কথাটা শুনে ইরফান বিস্ময় দৃষ্টিতে তাকায়, ভীত স্বরে বলে, হোয়াট? কিভাবে? কোথায় ও? শুদ্ধ সাথে সাথেই বলে, মিথ্যা বললাম। ইরফান রেগে যায়, এগিয়ে এসে শুদ্ধর গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয়। শুদ্ধ গালে হাত দিয়ে অসহায় কণ্ঠ করে বলে, শালা বইয়ের কাছে দাঁত ফেলার ডায়লগ দিয়ে আমার দাঁত প্র্যাকটিক্যালি ফেলার চিন্তা করছিস? ইরফান রেগে শুদ্ধর কলার ধরে বলে, তুই মানুষ হবি না। শুদ্ধ অসহায় কণ্ঠে বলে, মানিসই তো আমি, তুই অস্বীকার করছিস। নাসিমের জন্য তোর ভাববার টাইম নেই, তাই প্রুফ দিলাম। প্রুফে আবার আমার ওপরেই ঝাল মেটাচ্ছিস। ইরফান চরম বিরক্ত হয়ে তার চেয়ারে গিয়ে বসে চোখ বুজলো। শুদ্ধ হাসলো, গালে হাত বুলিয়ে বিড়বিড় করে বলল, ব্যাপার না, ভেবেছিলাম আরো থাপ্পড় খেতে হবে, একটা দিয়েই বেচারা হাঁপিয়ে গিয়েছে মনে হচ্ছে। অতঃপর অতঃপর শুদ্ধ গলা ঝেড়ে ইরফানের উদ্দেশ্যে বলে, আচ্ছা যাই, কে যেন বলতো এসব ভুলে যাওয়াকে সে হেট করে, কিন্তু এখন তো ভুলে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আমাদের আর চেনে না, লাগবে না। ফাইজ, আমি গেলাম, আর জীবনেও আসবো না, কারোর বাড়িতেও আর যাব না। কথাগুলো বলে বাইরে যাওয়ার জন্য পা বাড়ায়। ফাইজ সোফা থেকে উঠল না, সে মিটিমিটি হাসছে। ইরফান চোখ খুলে শুদ্ধকে বেরিয়ে যেতে দেখে বিরক্ত হলো। টেবিলের ওপর থেকে পেপার ওয়েট নিয়ে শুদ্ধর পিঠে ছুঁড়ে মারে। শুদ্ধ পিঠে চিনচিনে ব্যথা অনুভব করে। পিছু ফিরে ইরফানের দিকে চেয়ে বলে, এই বেয়াদব, তুই আমাকে মারলি কেন? ইরফান ফোন স্ক্রল করতে করতে গম্ভীর গলায় বলে, খাবার অর্ডার করেছি, না খেয়ে যাওয়া যাবে না। শুদ্ধ হাসলো, এগিয়ে এসে ইরফানের সামনে বসে বলে, আমি একটু বেশি দয়ালু, তাই তোর কথা ফেলতে পারলাম না। নাসিম তার মায়ের সাথে একটি বাড়িতে এসেছে। নাসিম তার আর তার মা মূলত সকালে গ্রামে এসেছে, শুদ্ধ মায়রার গ্রামে। তাদের বেশ কয়েকজন আত্মীয় স্বজন আছে, তাদের বাড়িতে কিছুদিন থাকবে। নাসিম আর তার মা আবারও রাশিয়ায় চলে যাবে, এই জন্য সবার সাথে দেখা করতে এসেছে। আপাতত নাসিম তার মায়ের সাথে যে বাড়িতে বসে আছে, এই বাড়ির কার সে জানে না। তার মা শুধু বলল তার পরিচিত, সাথে তাকেও টেনে এনেছে। আশেপাশে তেমন কেউ নেই। দুজন মহিলা নাসিমের মায়ের সাথে কথা বলছে। নাসিমের ফোনে কল আসায় সে তার মাকে বলে একটু সাইডে গিয়ে কলটা রিসিভ করে। বিজনেস রিলেটেড কিছুক্ষণ কথা বলে কলটা কেটে দেয়। এরপর আবারও তার মায়ের দিকে এগোতে নিলে সামনে একটি মেয়েকে দেখে দাঁড়িয়ে যায়। নাসিম ভুরু কুঁচকে তাকায়। মেয়েটির বয়স 14 কি 15 ঠেকলো তার কাছে। মেয়েটি ফিসফিসিয়ে বলে, ভাইয়া একটু বাইরে আসবেন? নাসিম অবাক হয়ে বলে, কেন, আর কে তুমি? মেয়েটি আবারও বলে, ভাইয়া প্লিজ আসুন না, আমার আপু আপনার সাথে কথা বলবে। তোমার আপুকে? আমি এখানে কাউকে চিনি না। মেয়েটি আবারও অনুরোধের সুরে বলে, ভাইয়া প্লিজ আসুন। নাসিম যদিও বিরক্ত হলো,
তবে বাইরে বেরিয়ে এলো মেয়েটির পিছু পিছু। মেয়েটি নাসিমকে বাড়ির একটু পেছনের দিকে দাঁড় করিয়ে কোথায় যেন দৌড়ে গেল। রাত তখন 9টা পেরিয়েছে। হঠাৎই পেছন থেকে মেয়ে কণ্ঠে একজন সালাম ভেসে আসে, আসসালামু আলাইকুম ভাইয়া। নাসিম পিছু ফিরে তাকায়, না সালামের উত্তর নেয়। অবাক হয় মেয়েটিকে দেখে। গ্রাম হওয়ায় আশেপাশে বেশ অন্ধকার, তবে কোথাও কোথাও আলোর ছিটে ফোঁটা আছে। সেখান থেকে মেয়েটির মুখে আলো এসে পড়েছে। গোলগাল ফর্সা মেয়েটি। নাসিমের মনে হলো মেয়েটি অনেক কেঁদেছে, যে কেউ দেখলে বুঝবে। মেয়েটি কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। নাসিম সেই সব রেখে মৃদু স্বরে বলে, তুমি আমাকে ডেকেছো? তুমি বলার জন্য সরি, বাট তোমাকে আমার চেয়ে অনেক ছোট মনে হয়েছে, তাই বললাম। কি বলবে দ্রুত বলো। সামিয়া একবার নাসিমের দিকে তাকিয়েছিল, আবারও মাথা নিচু করে 2 হাত তুলে অনুনয়ের সুরে বলে, ভাইয়া প্লিজ এই বিয়েটা ভেঙে দিন। নাসিম অদ্ভুতভাবে বলে, মানে? সামিয়া কান্না মাখা গলায় বলে, আপনি চাইলে আমি আপনার পায়ে ধরবো, তবুও আপনি এই বিয়েটা ভেঙে দিন। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। নাসিম হতভম্ব চোখে সামিয়ার দিকে চেয়ে আছে। সামিয়ার সব কথা তার মাথার ওপর দিয়ে গেল। তার বিয়ে কবে, কখন? এই মেয়েই বা কে? অবাক হয়ে বলে, বুঝলাম না, এসব ফালতু কথা বলছো কেন? কার বিয়ে, কিসের বিয়ে? সামিয়া নিজেকে সামলে বলে, আমার আর আপনার বিয়ে দিয়ে দিবে আজ। কাজী সাহেবকে ডাকতে গিয়েছে আমার মামা। দয়া করে আপনি না করুন ভাইয়া। নাসিম এবার বোধহয় বুঝলো তার মা ঠিকঠাক কেন কিছু বলছিল না তাকে। এতক্ষণ বুঝতে পারছিল না এই অপরিচিত একটা বাড়িতে তাকে টেনে আনলো কেন। রাগে চোয়াল শক্ত হয়ে যায় তার। বিড়বিড় করলো, কাজটা ঠিক করলো না মা। সামিয়া নাসিমকে চুপ দেখে অসহায় কণ্ঠে বলে, ভাইয়া কিছু বলছেন না যে? নাসিম চোখ বুজে লম্বা শ্বাস টানলো, শক্ত গলায় বলে, ডোন্ট ওয়ারি, বিয়ে হবে না। কথাটা বলে আর 1 সেকেন্ডও এখানে দাঁড়ালো না নাসিম। সামিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে আজকেই একটু গ্রামে তার মামাদের সাথে দেখা করতে এসেছিল, অথচ তার মামারা তাকে না জানিয়ে কিভাবে বিয়ে দেওয়ার ব্যবস্থা করছিল। সামিয়া ঠিক করলো সে কালকে সকালের আলো ফুটতেই এই গ্রাম ছেড়ে চলে যাবে, আর আসবে না এখানে। মলিন মুখে একবার দূর অজানায় তাকালো তার বিধ্বস্ত মন, যেখানে সে শুদ্ধকে নিয়ে একটি স্বপ্নের ঘর সাজিয়েছিল। তার সেই স্বপ্নের ঘর আজও অক্ষত আছে, শুধু শুদ্ধ সাহেব অন্যের হয়ে গিয়েছে। আর সামিয়ার মন কল্পনাতেই আটকে গিয়েছে। 2 চোখের পাতা বেয়ে অবাধ্য অশ্রু গড়ালো। সযত্নে তা মুছেও নিল মেয়েটি। মুছে দেওয়ার মানুষ তো শুধু তার কল্পনায়। নাসিম তার মাকে কল করে জানিয়েছে তার কাজ আছে। এরপর তার মাকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দেয়। অন্যের বাড়িতে সিন ক্রিয়েট করতে চায় না বলে আর সেখানে যায়নি। নাসিম একটি খোলা জায়গায় দাঁড়িয়ে আছে। জ্যোৎস্না রাত, মৃদু বাতাস তার গা ছুঁয়ে দেয়। চাঁদের আলো এখানে ওখানে ছিটিয়ে পড়ছে। নাসিম মাঠের এক কোণায় বেশ জড়সড় একটি গাছের সাথে ডান হাত ঠেকিয়ে মাথা নিচু করে দীর্ঘশ্বাস ফেলল। মনে পড়ল সেই দিনটির কথা, যেদিন মায়রাকে নাসিম প্রথম দেখেছিল। একটি ছোট্ট মিষ্টি মেয়ে, স্কুল ড্রেস পরে কাঁধে একটি ছোট্ট ব্যাগ ঝুলিয়ে বোধহয় বাড়ি ফিরছিল। নাসিমের মনে হয়েছিল একটি আস্ত পুতুল তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। নাসিম অবাক হয়ে শুধু তাকিয়েছিল। ভালোবেসে নাম দিয়েছিল বারবি ডল। কত শত স্বপ্ন বুনেছিল সেই বারবি ডলকে নিয়ে। বিয়ে করবে বলে মনের ঘরে কত আয়োজন করেছিল, অথচ আজ সেই বিয়ে শব্দটাই কতই না তিক্ততা খুঁজে পায় সে। তাকে স্বাভাবিক করতে গিয়ে আর কত কষ্ট দিবে সবাই মিলে। চোখ জোড়া ঝাপসা হয়ে আসে নাসিমের। দূর অজানায় দৃষ্টি রেখে বিড়বিড় করলো, বারবি ডলকে নিয়ে যতটা নিখুঁতভাবে স্বপ্ন সাজিয়েছিলাম, সব স্বপ্ন ততটাই নিখুঁতভাবে অপূর্ণ রয়ে গিয়েছে। রাত তখন 11টা। ইরফান বাড়ি ফিরেছে। আসার সময় তার মাকে মায়রার কথা জিজ্ঞাসা করলে তারা জানায় মায়রা না খেয়েই ঘুমিয়েছে। ইরফান মায়রার জন্য তার মাকে খাবার দিতে বললে তিনি মায়রার জন্য একটি প্লেটে খাবার বেড়ে ইরফানের হাতে দেয়। ভদ্র মহিলা মায়রার প্রতি ছেলের যত্নে ভীষণ আপ্লুত হয়। সে মা হিসাবে চাইতো তার ছেলে মায়রাকে মেনে নিক, একটু ভালোভাবে সংসার করুক, কিন্তু তিনি যতটা চাইতেন ইরফান তার ভাবনার চেয়েও অনেক ওপরে।
ইরফান ঘরে এসে মায়রাকে এলোমেলো ভাবে ঘুমাতে দেখলো। হাতের প্লেট বেডসাইড টেবিলের উপরে রাখে। এগিয়ে এসে মায়রার গলা চেক করলো, ঘেমেছে নাকি, ঠান্ডা লাগছে। স্বাভাবিক দেখে সে ফ্রেশ হতে গেল। প্রায় মিনিট 10 সময় নিয়ে শাওয়ার শেষ করে একটি কালো গ্যাবার্ডিনের প্যান্ট পরলো। গায়ে কিছু জড়ালো না। এগিয়ে এসে এক পা মাটিতে রেখে আরেক পা ভাঁজ করে মায়রার পাশে বসে। ডান হাত বাড়িয়ে মায়রার গালে হাত দিয়ে মৃদু স্বরে ডাকে, বার্ডফ্লাওয়ার। মায়রার কোনো সাড়া না পেয়ে ইরফান এগিয়ে এসে মায়রাকে দুই হাতে আগলে নিয়ে ঘুমন্ত মায়রাকে বসিয়ে তার সাথে জড়িয়ে ধরে। মায়রা ঘুমের মাঝে নড়ে চড়ে আবারও ইরফানের বুকে আরাম করে ঘুমায়। ইরফান মায়রার মুখ উঁচু করলো। মায়রার শুকনো ঠোঁট জোড়া একটা চুমু খেয়ে আলতো কামড় দেয়। মায়রা বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নেয়। ঘুম ভেঙেছে বোধহয়। বিরক্তি ভরা ঘুমু ঘুমু চোখ মেলে তাকায়। মুখের সামনে ইরফানকে দেখে সোজা হয়ে বসে। ইরফান কিছুই বলল না, মায়রাকে ছেড়ে দেয়। মায়রা তার ডান হাত ঠোঁটে বুলিয়ে ঘুম জড়ানো কণ্ঠে বলে, মনে হচ্ছে তোমাকে তেলাপোকা কামড়েছে। ইরফান ঠোঁট বাঁকিয়ে হাসলো। অতঃপর মুখাবয়ব স্বাভাবিক করে মায়রার দিকে চেয়ে বলে, স্টুপিড, আমার এখানে তেলাপোকা কোথা থেকে আসবে? কথাটা বলে বেডসাইড টেবিলের ওপর থেকে ভাতের প্লেট নেয়। মায়রা দুই হাতে চোখ ডলে ইরফানের দিকে একটু এগিয়ে যায়। এরপর তার দুই হাতে ইরফানের দুই গাল ধরে ইরফানের মুখ তার দিকে ফিরিয়ে বলে, আমি কি বলেছি? ওটা আসল তেলাপোকা, ওটা হলো নকল তেলাপোকা। সে দেখতে মূলত ইংরেজ সাদা বিলাইদের মতো, আর স্বভাব তেলাপোকাদের মতো কুটুস কুটুস করে কামড়ানো। ইরফান অদ্ভুতভাবে মায়রার দিকে তাকায়। মায়রা কথাগুলো বলে ইরফানের গাল ছেড়ে দেয়। এরপর ইরফানের বাহুতে কপাল ঠেকিয়ে মিটি মিটি হাসে। ইরফান মায়রার দিকে চেয়ে বলে, বাদরামি করলে পুরো বডিতে ট্যাটু বসানো স্টার্ট করব। মায়রা কিছুই বলল না। ইরফান ভাত মাখিয়ে মায়রার সামনে এক লোকমা ধরলে মায়রা অবাক হয়ে বলে, আপনি খাবেন না? ইরফান মায়রার মুখে খাবার তুলে দিয়ে ছোট করে বলে, শুদ্ধ আর ফাইজের সাথে খেয়ে এসেছি। মায়রা মুখের ভাত চিবোতে চিবোতে একটু মন খারাপ করে বলে, ও। ইরফান বাঁ হাতে মায়রাকে তার কোলে বসিয়ে দেয়। এরপর মুখ এগিয়ে নিয়ে মায়রার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। মায়রার চোখ বড় বড় করে তাকায়, মানে সে খাচ্ছে আর এই লোক কি শুরু করলো। ইরফান মায়রার মুখ থেকে একটি মাংস তার মুখে নিয়ে মায়রাকে ছেড়ে দেয়। মায়রা কপাল চাপায়। এই লোকটা আসলে এক নাম্বার পাগল। ইরফান মায়রার মুখ তার দিকে ফিরিয়ে মৃদু স্বরে বলে, সরি বউ, আর কখনো বাইরে খাবো না। মায়রা বিস্ময় দৃষ্টিতে তাকায় ইরফানের দিকে। মায়রা ইরফানের জন্যই না খেয়ে ঘুমিয়েছিল। ইরফানের সাথে খাবে বলে। ইরফান খেয়ে এসেছে শুনে একটু মন খারাপ হয়েছিল। ইরফান সব বুঝে গেল। মায়রা বলার মতো কিছুই পায় না। ইরফান ধীরে ধীরে মায়রাকে সবটুকু ভাত খাইয়ে দেয় নিজ হাতে। এরপর হাত ধুয়ে এসে মায়রার পাশে বসলে মায়রা এগিয়ে এসে ইরফানকে জড়িয়ে ধরে। ইরফান মৃদু হাসলো, দুই হাতে মায়রাকে জড়িয়ে নেয়। মায়রা ইরফানের উদম বুকে কয়েকবার নাক ঘষে। এরপর মাথা তুলে ইরফানের দিকে চেয়ে বলে, একটা কথা বলি? ইরফান ছোট করে বলে, বলো। মায়রা কেমন করে যেন বলে, আপনি আমাকে আগে মারতেন কেন শিশরাজ? ইরফান অসহায় চোখে তাকালো। মায়েরা সেই আগের ইরফানের সাথে এই ইরফানকে মেলাতে পারে না, এজন্যই এমন প্রশ্ন করছে। কথাটা বলে মায়েরা চোখ বুজে নেয়। ঘুম জড়ানো কণ্ঠে বিড়বিড়িয়ে বলে, আপনি এখন আমাকে মারেন না কেন শিশুয়ালা? ইরফান মায়রাকে শক্ত করে জড়িয়ে নিল নিজের সাথে। মায়রার কাঁধে চুমু এঁকে বলে, সরি বার্ড ফ্লাওয়ার, আগে রাগ কন্ট্রোল করতে পারতাম না, অ্যান্ড চঞ্চল মেয়েদের আমি টলারেট করতে পারতাম না, বাট ইউ আর এ ম্যাজিক্যাল গার্ল। বার্ড ফ্লাওয়ারের সংস্পর্শ আমার রাগ কমিয়ে দিয়েছে, আমার অপছন্দের মানুষকে টলারেট করতে শিখিয়েছে। তুমি আমাকে পানিশমেন্ট দিতে চাও বার্ড ফ্লাওয়ার? কথাগুলো বলে ইরফান মায়রার দিকে তাকালে দেখলো মায়রা ঘুমিয়ে গিয়েছে। একটু পর মনে হলো মায়রা কি যেন বিড়বিড় করছে। ইরফান কান পাতলে এলোমেলো কণ্ঠে শুনতে পায়, শিশরাজকে পানিশমেন্ট দিতে চায়। ইরফান মায়রার কথায় হেসে ফেলল। মায়রার ঘুমের মাঝে কথা বলার হ্যাবিটটা অনেক দিন পর দেখলো। মায়রার এই হ্যাবিটটা ইরফানের বেশ ভালো লাগে।
মায়রাকে বুকে জড়িয়ে নিয়ে মৃদু স্বরে বলে, দিয়ে দিবে ও পানিশমেন্ট। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গল্পটির নাম হচ্ছে প্রণয়ের অমল কাব্য। লিখেছেন ডিআরএম সোহাগ। ভাইয়ার পেজের নাম ডিআরএম সোহাগ হানি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।